আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। রাজনীতিবিদ, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক চলছে। অন্তর্বর্তী সরকারের শপথ বুধবার। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন না হলে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে বলছে বিএনপি। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সব পক্ষকে সংযত আচরণের আহ্বান। এবং রবীন্দ্র সাহিত্যের বিশাল অংশ জুড়েই প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা, প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতার প্রকাশ। প্রিয় দর্শক, এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জার্মানির সানসুসি পার্কে ৩০০ বছরের পুরনো গাছ দেখতে শত শত মানুষ আসার খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। বঙ্গভবনে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ডক্টর আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খানও বৈঠকে উপস্থিত রয়েছে। বুধবার অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। ইফতেখার, ইফতেখার, আপনি তো বঙ্গভবনে আছেন। আমরা যতটুকু সংবাদে দেখলাম যে সেখানে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক চলছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানাতে পারেন। সাইদুর, আসলে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন বা সরকারের রূপরেখা কি হবে তা নিয়ে আসলে রাষ্ট্রপতি বৈঠক ডেকেছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান এর আগে একবার প্রবেশ করেছিলেন, এরপর বেরিয়ে গেছেন। এর কিছুক্ষণ পর আমরা সন্ধ্যা ৬টার দিকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের একটি ১৩ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে ঢুকেছে। সেখানে রয়েছেন অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন। আমরা ধারণা করছি বা আমরা সূত্র জানতে পেরেছি যে সন্ধ্যা ৭:৩০ নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে সব দলের নেতাদের সাথে এবং অংশীদারদের সাথে নিয়ে। তিন বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান এখানে থাকবেন। তবে এখনও পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি যে কী ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেই সরকারের রূপরেখা কি হবে। সেটা আসলে এখানে বৈঠক শেষ হলে জানা যাবে। আপনি জানেন যে ইতিমধ্যে দুপুরে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ ভেঙে দেওয়ার পর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো রাষ্ট্রপতির বঙ্গভবনে চলছে। এখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা আসছেন এবং ছাত্র প্রতিনিধিরা আসছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা আসছেন। তবে আমরা পরবর্তী সিদ্ধান্ত আসলে কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ সময় অতিক্রম করতে হবে। তারপর আসলে আমরা জানতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা আসলে কি হতে পারে এবং সেই রূপরেখা কি সেনা সমর্থিত হবে না জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই বিষয়ে আসলে আমরা এখনোই কিছু জানতে পারছি না। আমাদের ধারণা করা হচ্ছে যে 7:30 নাগাদ এই বৈঠকটা শুরু হবে এবং এরপর আমরা বিস্তারিত তথ্য আরও ভালোভাবে দর্শকদের জানাতে পারবো। ইফতেখার, অনেক ধন্যবাদ আপনাকে বঙ্গভবন প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রস্তাব পেলে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হবেন। ভারতের একটি টেলিভিশন এনডিটিভিতে সাক্ষাৎকারে এই কথা জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কেননা তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। ডক্টর ইউনূস আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে এখন তাদের বাড়ি ফেরা উচিত বলে মন্তব্য করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী
ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। দুপুরে রাষ্ট্রপতির আদেশ ক্রমে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া। দুর্নীতি 2 মামলায় বেগম জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। গুলশানে নিজ বাসভবনে বেগম জিয়া মাঝে মাঝেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনে আহ্বান জানিয়ে বিএনপি বলেছে, তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ছাত্রদের প্রস্তাব করা নিয়ে বলেছেন, বিএনপির কাছে নাম চাইলে তারা নাম দেবেন, তবে ছাত্রদের ওপরও তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন রাহুল রায়। এখন অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এভাবেই বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে তা জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন। একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন, তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন ছাত্ররা। এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল জানিয়েছেন, কোনো ধরনের অরাজকতা যেন না হয় তা নিয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। গুলশান কার্যালয়ের সামনে মিছিল নিয়ে এসে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতে আর কোনো সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। 15 বছরের বেশি সময় ধরে চলা এক নায়কতন্ত্রকে ধূলিসাৎ করে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলেও জানায় সংস্থাটি। সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সহিংসতায় যাতে না হয় সে আহ্বান জানান সুজন। লাইলা নওশিনের রিপোর্টটি দেখুন। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার এক অভূতপূর্ব বিজয়ের দিন। এর উদযাপনও ছিল অভূতপূর্ব, কিন্তু উদযাপন চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতা ও ভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার ব্যাপারে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সুজন। আমাদের এই সংবাদ দীর্ঘদিন ধরে দেশের মানুষ যেভাবে অধিকার বঞ্চিত হয়ে এসেছে, বিজয় উদযাপনে তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মনে করছেন তারা। এটা আমাদের শুভ সূচনা করছে। এটা আমাদের বক্তব্য, ওনাদের ব্যক্তিগত মতামত। তো আমি আশা করছি একটা অসাম্প্রদায়িক, একটা সমৃদ্ধ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি হবে আমাদের সকলের প্রচেষ্টা। আমি আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে, এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে, এবং তারাও সবাই মিলে আমরা একটা
সুন্দর ভবিষ্যতের দিকে যাব। এই কমিটির সদস্য কোনো স্বৈরতান্ত্রিক সরকার যাতে আর না আসে সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আবার এমন স্ট্রাকচার যেন তৈরি না করি আবারও স্বৈরাচার তৈরি হয়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং যে ইন্টারিম গভর্নমেন্ট হবে, আমি মনে করি ছাত্ররা এই ইন্টারিম গভর্নমেন্টকে আবার চোখে চোখে রাখবে। যে দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, তাদের যে দফা, এই ইন্টারিম গভর্নমেন্ট আবার ঠিকমতো করছে কিনা। পরে সুজনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। লাইলা নৌসেন, চ্যানেল আই, ঢাকা। সেনাপ্রধানের পক্ষ থেকে দেয়া জানমাল রক্ষার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিকদের মনে আস্থা ফেরাতে দ্রুততম সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যোগ্য এবং নির্দলীয় মানুষের পদায়ন চান তারা। জবাবদিহিহীনতার সংস্কৃতির বদলে দায়বদ্ধ জনপ্রশাসন নিশ্চিত করার উদ্যোগে নেয়ার কথাও বলেছেন তারা। রিজভী নওয়াজের রিপোর্টটি দেখুন। সোমবার দুপুরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেছে। এখনও জনজীবনে এক ধরনের অস্বস্তি, উৎকণ্ঠা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে সংসদ ভেঙে দেওয়া সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি। তারপরও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে চায়ের দোকান, সবখানে একটা অনিশ্চয়তা। সেনাপ্রধানের প্রদত্ত যে প্রতিশ্রুতি যে তারা থাকবেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে অংশগুলো আছে এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশগুলো আছে, আমরা জানি যে তারা পুরনো সরকারের অনেক ক্ষেত্রে অংশীদার ছিলেন। তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে এগুলিকে সচল করা, আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং নাগরিকদের পাশে দাঁড়ানো জরুরিভাবে খুবই খুবই প্রয়োজন। এবং এটা যতখানি না ঢাকায় প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের অন্যান্য জায়গায় এটা প্রয়োজন হয়েছে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে নেপথ্যে বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বক্ষণিক পাশে ছিলেন বয়সে তরুণ পেশাজীবীদের একটি গ্রুপ। তাদের একমাত্র চাওয়া ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সবার ভিতরে একটা ইউফোরিয়া, একটা আনন্দ, যে সবাই পার্টিসিপেশনে আগ্রহী। সবাই এসে বলছে যে এরপরের বাংলাদেশটাকে আমরা কোনোভাবেই এরকম হতে দেব না। এই যে একটা এত পজিটিভ একটা ভাইব, এই যে এত পজিটিভ মানুষের যে পজিটিভ যে প্রতিক্রিয়া, এটাকে তো আসলে আমার মনে হয় যে এখন বিফলে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই। সো নাগরিক শক্তি এর আগে কি করেছে না করেছে, অনেকের ভূমিকা খুবই বিতর্কিত ছিল। সরকার পক্ষীয় একটা ভীষণ শক্তিশালী নাগরিক সমাজকে আমরা দেখেছি, যারা চূড়ান্ত রকমের আসলে যে বলে যে মানে নিজেদেরকে বিক্রি করে দেওয়া, এটাও আমরা দেখেছি। আমরা টেলিভিশনে দেখেছি কিভাবে সরকার মানে একেবারে জান প্রাণ দিয়ে কিভাবে সরকারের সমস্ত কুকর্ম, কুকীর্তি, করাপশনকে কিভাবে তারা জাস্টিফাই করেছে, ডিফেন্ড করেছে। এরকম একটা নাগরিক সমাজকে আমরা দেখেছি, সুশীল সমাজের ভিতরে একটা অংশকে। আমার মনে হয় গতকালকের ঘটনার পরে আমরা সবাই বুঝে গেছি যে এই ধরনের কার্যকলাপ করে আসলে খুব বেশি দিন টেকা যাবে না। আপনি 5 বছর 10 বছর পর তারপর একটা সময় আপনি ভয়ঙ্কর একটা পরিণতি হবে যদি এটাকে আপনি কন্টিনিউ করেন। তো এই শিক্ষাটা আমার মনে হয় এখনকার সময়ের জন্য খুব জরুরি। কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে গেছেন টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে জামায়াতে ইসলামী শ্রদ্ধার চোখে দেখে বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ যেন সংখ্যালঘুদের ওপর সহিংসতা চালাতে না পারে, সেজন্য সব দলকে একসাথে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে। কারণ জাতি, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে সকল নাগরিকের অধিকার সমান। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরুও নয়। এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল। সংখ্যালঘুদের বাড়িতে হামলা ঠেকাতে পাহারার ব্যবস্থা গ্রহণে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। রাষ্ট্রীয় সম্পদের লুটপাট বা হামলা না চালিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না।
সাম্প্রতিক নানা বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এতে কোটাবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বীর ঘোষণা, সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা, রাজনীতি আর দুর্নীতি দায়ে অভিযুক্ত বিচারপতিদের 1 সপ্তাহের মধ্যে পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সংখ্যালঘুদের বাড়িতে হামলা নিয়েও কথা বলেন তিনি। আমাদের সব দেশবাসীকে অনুরোধ করবো, যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দিবেন, আপনারা মন্দিরকে পাহারা দিবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দিবেন। তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে। এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই স্যাবোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। একই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বৈষম্য বিরোধী ছাত্রদের আইনজীবীরা। আমি সবাইকে অনুরোধ করব যে যাতে এইরকম ভাঙচুর কোথাও যেন না হয়, কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ। এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গিয়েছেন। এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল, পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কান ক্যামেরা মানে সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল, এবং এখানেও সেইটার ব্যত্যয় হবে না। এগুলো সব কিছুই আমাদের সরকারের সম্পদ ছিল, দেশের সম্পদ ছিল, সেগুলোকে নষ্ট করা বা কোনো কিছুই আমাদের উচিত হবে না। তবে আইনজীবীরা বলেছেন, হিংসা হানাহানির পরিবর্তে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, এমনটা প্রত্যাশা তাদের। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদের জন্য একটি অন্তর্বর্তী সরকার হলেই কেবল ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ বন্ধ হতে পারে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন, গণঅভ্যুত্থানের কারণে তৈরি হওয়া সাংবিধানিক সংকট কাটাতে দ্রুত সরকার গঠন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। রিপোর্টে আরও জানাচ্ছেন মাসুর শাকিল। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখনও কার্যত সরকার শূন্য অবস্থায় বাংলাদেশ। নতুন এই বাস্তবতায় জাতীয় প্রয়োজনে সংবিধানের বাইরে গিয়ে এখন রাষ্ট্রপতিকে পদক্ষেপ নিতে হবে। এখানে যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যারা এই অভ্যুত্থানের অংশ নিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমার মনে হয় যে কোনো এখন প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। এটা প্রথম বিষয়। এখন যেটা দাবি উঠছে কিছু কিছু মহলে, যে 3 মাসের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে এই নির্বাচনটা কিন্তু ওই 2008-এর নির্বাচনের মতো হবে, যে একচেটিয়া। মানে ওখানে তো 2008-এ যতদূর মনে পড়ে যে বিএনপি 32টা সিট পেয়েছিল, আর বাকি বেশিরভাগ আওয়ামী লীগ বা তাদের সহযোগী। ওই যে 32টা সিটের বিরোধীদের 32টা সিটের সংসদ, ওইখান থেকে কিন্তু এখন যাত্রা শুরু। সেনাবাহিনীকে বর্তমান পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তারা। প্রথম দিন যেটা হয়েছে, এটা কিন্তু দুনিয়াতে যেসব দেশে এইভাবে গণ অভ্যুত্থান হয়ে সরকার পরিবর্তন হয়েছে, কিছু বিশৃঙ্খলা এটা হয় নাই এমন কোনো দেশ নাই। কিন্তু এইটা যদি চলতে থাকে তাহলে এটা নিশ্চয়ই শঙ্কার ব্যাপার। রিপ্রাইজাল অ্যাটাক হচ্ছে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের বিভিন্ন জনের উপর আক্রমণ হয়েছে, তাদের বাড়িঘর পোড়ানো হয়েছে। এটা একেবারে অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত না। আইনের শাসনের জন্য যাদের মূল দায়িত্ব রয়েছে, এখানে পুলিশের অনেকে পাওয়া যাচ্ছে না, কারণ পুলিশ আসলে দলীয়ভাবে কাজ করেছে বিভিন্ন জায়গায়, এই জন্য তাদের উপরে নানান ধরনের রিপ্রাইজাল নেওয়া হচ্ছে। কিন্তু আর্মির উপর সবার একটা আস্থা ছিল যে তারা এই অবস্থাটা বন্ধ করে দিবেন। প্রথম দায়িত্ব তাদের, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং সরকার যাতে গ্রহণযোগ্য হয়। কোনোভাবেই যেন প্রতিশোধের আগুনে দেশ না পুড়ে, সেজন্য দ্রুত সরকার গঠন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সব পক্ষকে শান্ত এবং সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, তারা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেছেন, পরিস্থিতি এখনও এমন হয়নি যে তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। ইতোমধ্যে ৮,০০০ শিক্ষার্থী ভারতে ফিরে গেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর। बांग्लादेश में बिगड़े हालात के बाद भारत के लिए सबसे बड़ी चिंता वहां रहने वाले अल्पसंख्यक हिंदू और भारतीय छात्रों की सुरक्षा है।
বাংলাদেশের পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে করে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের তাগিদ এবং সব সহিংসতার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। We have seen the announcement that Prime Minister Hasina resigned from her position and departed Bangladesh. We are monitoring the situation carefully. The United States stands with the people of Bangladesh. We urge all parties to refrain from further violence. Too many lives have been lost over the course of the past several weeks, and we urge calm and restraint in the days ahead. শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের পথে ক্ষমতা হস্তান্তরে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে প্যারিস অলিম্পিকের খবর। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিমান রোজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছে। এর আগে টুবাস শহরে হামলায় 4 জন নিহত হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 ফিলিস্তিনি নিহত ও 71 জন আহত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায় গাজায় গত জুনের তুলনায় জুলাইয়ে 50% শিশু অপুষ্টির শিকার হয়েছে। লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। জার্মানির পটসডাম শহরের সানসুসি পার্কের বাগান জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে আগেই। সানসুসি প্রাসাদের পাশেই সবুজে বিস্তৃত এই মরুদ্যান। এই বাগানে বিস্তৃত রাস্তা, স্মৃতিস্তম্ভ এবং শতবর্ষী গাছপালা বেশি প্রভাব ফেলছে দর্শনার্থী এবং এলাকাবাসীর মধ্যে। এখানে রয়েছে 300 বছরের বেশি বয়সী গাছপালা, যেগুলো সানসুসি রাজ্য এবং বাগানের ঐতিহ্য ধরে রেখেছে। 1747 সালে এই বাগানটি করা হয়। প্রিয় দর্শক, এবারে পুবালি ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে গত মাসে $2,250 কোটি পণ্য রপ্তানি করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে গত জুলাই 2023 সালের একই সময়ের তুলনায় তুরস্কের রপ্তানি আয় বেড়েছে 13.8%। তবে আমদানি 7.9% কমে হয়েছে $3,230 কোটি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।